কি সুন্দর একটা দৃশ্য। নাজমুল হোসেন শান্ত তার পুরো দল নিয়ে আড্ডায় মেতেছেন। কলম্বের এই যে আজকে সিংহলিজ ক্রিকেট স্টেডিয়াম, এই স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে নাজমুল হোসেন শান্তর দুর্ভাগ্য, গল টেস্টে ফিল্ডিং অনুশীলনের সময় তিনি আঙ্গুলে চোট পেয়েছিলেন। আজও কিন্তু তিনি আঙ্গুলে চোট পেয়েছেন এবং আঙ্গুলে চোট পাওয়ার কারণে তিনি কিন্তু শেষ পর্যন্ত আজকের যে ব্যাটিং প্র্যাকটিস সেখানে তিনি প্র্যাকটিস করতে পারেননি। পুরো অনুশীলনই নাজমুল হোসেন শান্ত আসলে দর্শক হয়ে দেখেছেন। তবে একজন ক্যাপ্টেনের যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকাটা তিনি পালন করেছেন। আমার পেছনে দেখছেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মমিনুল হক, সকলকে নিয়ে শান্তর আসলে এই আড্ডাটা জমেছে। গলে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত আঙ্গুলের ব্যথা নিয়ে আসলে 2 ইনিংসে 2টো সেঞ্চুরি করেছেন, যেটা শুধু বাংলাদেশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেই কিন্তু একটা রেকর্ডের সামিল হয়েছেন তিনি। সেই রেকর্ডের পর আবার যখন তিনি দ্বিতীয় টেস্টের জন্য অনুশীলন করতে এসেছেন, প্রথম দিনই তিনি আঙ্গুলে চোট পেয়েছেন, যার কারণে তিনি কিন্তু পুরো যে অনুশীলনটা ছিল এই অনুশীলনে আসলে ব্যাটিং করতে পারেননি। আমি নাজমুল হোসেন শান্তকে নিয়ে আজকে কথা বলবো, কারণ আজকে তিনি গণমাধ্যমে কথা বলেছেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ কিছু প্রশ্ন আসলে নতুনভাবে তৈরি হয়েছে। শোনা গেছে, বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে নাজমুল হোসেন শান্ত কিন্তু শেষ পর্যন্ত টেস্ট ক্যাপ্টেন্সিটাও ছাড়তে পারেন বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদও করেছে। সেই নাজমুল হোসেন শান্তকে আজকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আসলে নিজের ক্যাপ্টেন্সিটা ছাড়ছেন? তিনি ক্লিয়ারলি বলেননি যে তিনি ক্যাপ্টেন্সি ছাড়বেন, তবে তিনি বলেছেন দ্বিতীয় টেস্টের আগে এসব নিয়ে আসলে তিনি আলোচনা করতে চান না। এখন যা হবে সেটা হয়তো সময়ই বলে দিবে। এবং আজ বিকেলের মধ্যেই আসলে বিসিবির যে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিন্তু কলম্বোতে আসার কথা এবং আসার পরে তিনি শান্তর সাথে একটা মিটিং করবেন এবং সেই মিটিংয়ে আসলে সিদ্ধান্ত হবে শান্ত শেষ পর্যন্ত ক্যাপ্টেন্সি করবেন কি করবেন না। কারণ আমরা জানি ওয়ানডে ক্যাপ্টেন্সি যখন শান্তর কাছে নেওয়া হয়, তিনি আসলে তার কাছ থেকে আসলে যেভাবে ক্যাপ্টেন্সিটা নেওয়া হয়েছে এটা আসলে আদর্শ কোনো নিয়ম হতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের একজন ক্যাপ্টেন, ওয়ানডে দলের ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু ক্যাপ্টেনের সাথে কোনো আলোচনাই করা হচ্ছে না। আজকে শান্তর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি যখন আসলে বলেন এরকম সিরিজ কিংবা এরকম ম্যাচের আগে যখন বাইরের বিষয় নিয়ে আলোচনা হয় সেটা নাকি দলকে প্রভাব ফেলে এবং দলে প্রভাব ফেলে। তখন তার কাছে জানতে চাওয়া হয়, আসলে আপনাকে যেভাবে না জানিয়ে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কি আইডিয়াল, এটা কি ঠিক ছিল? তার উত্তর কিন্তু শান্ত বলেছেন আসলে নো কমেন্টস। এই নো কমেন্টসটা থেকে আসলে বিভিন্ন উত্তর খুঁজে নেওয়া যায়। হতে পারে শান্ত নিজেও আসলে আক্ষেপটা পেয়েছে, শান্তের নিজেরও মনে আক্ষেপ রয়েছে, শান্তের নিজেরও মনে ক্ষোভ রয়েছে। কারণ এটা তো কখনো আদর্শ কিংবা একটা আইডিয়াল যে নিয়ম, সেই নিয়ম হতে পারে না। আপনি একজন ক্যাপ্টেন্সিকে সরাবেন, ক্যাপ্টেনের সাথে নিশ্চয়ই আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা করতে হবে। কারণ আমরা 2 মাস আগেও জানতাম যে 2027 বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আসলে বাংলাদেশ দল আসলে বিশ্বকাপে যাবেন। সেই নাজমুল হোসেন শান্তকে আপনারা সরিয়ে দিলেন, অথচ শান্ত জানেনও না হয়তো তিনি 2027 বিশ্বকাপ পর্যন্ত একটা পরিকল্পনাও করেছিলেন যে কিভাবে আসলে তিনি দলটাকে সাজাবেন, কিভাবে তিনি এই দলটাকে নিয়ে বিশ্বকাপে ভালো করবেন কিংবা বিশ্বকাপে ভালো করার পরিকল্পনাটা করবেন। অন্যদিকে আমি যদি ওয়ানডে দলের কথা বলি, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কিন্তু ওয়ানডে দলটাও আজকে ঘোষণা করা হয়েছে। সেই মেহেদী হাসান মিরাজ আজকে প্রথম টেস্টে আসলে জ্বরের কারণে যখন তিনি টেস্টে ছিলেন না, সেই মিরাজ কিন্তু এই টেস্ট দিয়ে আগামী যে পরশু টেস্টটা রয়েছে 25 তারিখের টেস্ট দিয়ে তিনি কিন্তু আবারও দলে ফিরবেন। নাজমুল হোসেন শান্ত এটা নিয়ে কিন্তু একটা স্বস্তির ঢেকুর তুলেছেন, কারণ গত যে টেস্ট রয়েছে সেই টেস্টে একজন প্রপার অলরাউন্ডারের অভাবে ভুগেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত নিজেও সেটা স্বীকার করেছেন এবং মেহেদী হাসান মিরাজের ইনক্লুশনে এই যে একটা অভাব ছিল, এই অভাবটা বেশ কিছুটা কাটিয়ে উঠবে বাংলাদেশ। এবং মেহেদী হাসান মিরাজ আমরা যদি গত সিরিজে দেখি, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 5 রান নিয়েছেন, 100 করেছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। অসাধারণ, জাস্ট অসাধারণ খেলছেন মিরাজ। এই মিরাজের অভাবটা আসলে আমরা বোধ করেছি গত যে টেস্ট ছিল গল টেস্টে। আমরা দেখেছি আসলে একজন বোলারের অভাবে আমরা সত্যি কথা বলতে যে রিস্ক নেওয়ার যে ব্যাপারটা, সেই রিস্কেও আসলে আমরা যেতে চাইনি। আমরা লাঞ্চের পর পর্যন্ত আসলে ব্যাটিং করেছি, কারণ আমাদের একজন প্রপার বলারের অভাব রয়েছে। সেই বোলার যদি মেহেদী হাসান মিরাজ থাকতো তাহলে হয়তো নাজমুল হোসেন শান্ত সেদিন লাঞ্চের পরে ব্যাটিংয়ে নামতেন না এবং বৃষ্টির পরে আসলে বাংলাদেশ দল ব্যাট করার কোনো আসলে যৌক্তিকতাও থাকে বলে আমার মনে হয় না। তবে নাজমুল হোসেন শান্ত আজ বলেছেন মিরাজের সেই অভাবটা তারা বোধ করেছিল এবং
যার কারণে আসলে রিস্কটা নিতে চাননি। মিরাজ যেহেতু ফিরছেন পরবর্তী টেস্টে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা স্বস্তির কারণ হতে পারে। কারণ মিরাজ যে ফর্মে রয়েছে সেই ফর্মটা যদি আমরা এই মাঠে দেখতে পাই, মাত্র 10,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই ঐতিহ্যবাহী যে মাঠ, এই মাঠে যদি আমরা মিরাজকে পাই সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য বেনিফিট হবে। এই ছিল সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ড থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের যে স্টার নিউজের যতগুলো ডিজিটাল পেজ রয়েছেন সেই পেজের সাথে থাকবেন। অবশ্যই আমরা আপনাদের এখানকার 14 দিনের যে সফর রয়েছে এই সফরে এই কলম্বের ইতিহাস, কলম্বের ক্রিকেট এবং কলম্বের ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমি রেদওয়ান শাওন আপাতত বিদায় নিচ্ছি আপনাদের থেকে।